আসসালামু আলাইকুম। আমি শারমিন আক্তার। স্বাগতম জানাচ্ছি গল্পকথা শারমিন চ্যানেলে। আজকের গল্পের পর্বে এমন কিছু ঘটনা শুনতে চলেছেন, যা থেকে বুঝতে পারবেন আসলে জিন গল্পটি কোন দিকে মোড় নিল শেষ অবধি। আজকে জিন গল্পটির শেষ পর্ব। তাই অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। গল্প শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ। চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে নিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও আপনার মূল্যবান মন্তব্য জানাতে একদমই ভুলবেন না। যারা সবসময় আমার পাশে আছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন শুরু করা যাক আজকের রোমাঞ্চকর পর্বটি। আপনার সাথে ১ম দেখা হওয়ার সময় আমরা মনে করেছিলাম আপনি চমকে উঠবেন। কিন্তু আপনি একটুও চমকালেন না। বরং লজ্জায় মাথা নিচু করে রাখলেন। ঠিক তখন থেকেই আমাদের অল্প, অল্প সন্দেহ হওয়া শুরু করল। আসলে আপনি কি সেই বাহাদুর? নাকি অন্য কেউ? বিয়ের পর থেকেই আয়েশার প্রতি আপনার এত কেয়ার, আর গতকালকে যখন আয়েশাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, তখন আপনি পাগলের মতো ক্যাবিনের সামনে হাঁটছিলেন। ঠিক তখনই আমার সন্দেহ আরো বেড়ে গেল। আসলেই কি আপনি সেই বাহাদুর যে সামিরাকে ধর্ষণ করেছিল? আমি। তার মানে কি হাসিবকে আপনারাই মেরেছিলেন? রিয়া। সেদিন হঠাৎ করে আপনার কোনো বোর্ড মিটিং আসেনি। বরং বোর্ড মিটিংটা ছিল শুধু একটা বাহানা আপনাকে আটকানোর জন্য। আপনার থেকে দাওয়াত পাওয়ার পর হাসিব আপনার বাসায় গিয়ে আয়েশাকে দেখে তো রীতিমতো চমকে ওঠে। কারণ হাসিব জানতো না যে সামিরার আরেকটি যমজ বোন ছিল। হাসিবকে মেরে ফেলার জন্য যখন আয়েশা তার কাছে যায়, তখন হাসিব নিজেই আয়েশার হাত থেকে ছুরিটা নিয়ে নিজেকে মেরে ফেলে। হয়তো হাসিব সেদিন বুঝতেই পেরেছিল তার মৃত্যু অনেক কাছে চলে এসেছে। তাই সে নিজে নিজেই আত্মহত্যা করল। আমি। তার মানে আপনারা হাসিবকে মারেননি? ও নিজেই ছুরি দিয়ে নিজেকে মেরেছিল? আর আপনারা তাকে কেটেছিলেন? রিয়া। হ্যাঁ, বলতে গেলে এক প্রকার আত্মহত্যা করেছে। কিন্তু হাসিব আত্মহত্যা করেছে এটা যদি আপনি জানতেন, তাহলে অনেক বড় একটা ঝামেলা হতো। তাই এই পুরো ঝামেলাটাকে আমরা ভয়ংকরভাবে উপস্থাপন করলাম। অর্থাৎ একটা বানানো জিনের উৎপত্তি ঘটালাম। আমার জামাই মিজানকে বললাম কবিরাজের মতো সাজতে আর আপনাকে ভয় দেখাতে। কে জানতো আপনি এত ভীতু একজন মানুষ? অল্পতেই ভয় পেয়ে গেলেন অনেক। আমরা প্ল্যান করেছিলাম সেই রাতেই আপনাকে মেরে ফেলবো। কিন্তু আপনাকে মারার আগে আমি আরেকটু সিওর হতে চেয়েছিলাম যে আপনি সামিরার ধর্ষণকারী কিনা। আমি ধীরে ধীরে আবার খোঁজ নেওয়া শুরু করলাম। আর অনুসন্ধানের মতে আমি এটা জানতে পারলাম যে বাহাদুর সামিরার ধর্ষণ করেছিল গত ৬ মাস আগে সে একটি কার অ্যাক্সিডেন্টে মারা যায়। ঠিক তখনই আমরা সবাই বুঝতে পারলাম আপনি সে বাহাদুর না, যে বাহাদুর সামিরাকে ধর্ষণ করেছে। আমরা জানতাম যে আয়েশা আপনাকে ছুরি দিয়ে মারবে। তাই আমরা চিন্তা করলাম একেবারেই অ্যাম্বুলেন্স নিয়ে আসি। যেই আমরা আপনার দরজায় বেল বাজাবো, ঠিক তখনই আপনি আয়েশাকে সাথে করে নিয়েই দরজা খুললেন আর আমাদেরকে দেখলেন। আমি খুব মনোযোগ দিয়ে রিয়ার সব কথাগুলো শুনলাম। মনে হচ্ছিল যেন কোনো একটা গল্প শুনছিলাম এত সময়। মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন আসছিল। তাই প্রশ্নটাকে আর না চেপে রিয়াকে জিজ্ঞাসাই করে ফেললাম। আচ্ছা, তাহলে আয়েশার শরীরে যে জিন আছে, এটা কি সত্য নয়?
রিয়া: আপনি তো এক মহা বোকা দেখছি দুলাভাই। আয়েশার শরীরে কোনো জিন নেই। আমি: কেমনে? আয়েশার শরীরটা সবসময় ঠান্ডা থাকতো। তারপর আয়েশা বিশ্রাম না নিয়েই অনেকক্ষণ কাজ করত। আয়েশা কিছুই খেত না। এই সবগুলো লক্ষণ তো পুরোপুরি জিনের সাথেই মিলে যায়। রিয়া: দুলাভাই, অধৈর্য হলে চলে না। ওয়েট করুন। আমি আপনাকে পুরো ঘটনাটাই খুলে বলছি। আমরা যদি আপনাকে এমনিতেই বলতাম আয়েশার শরীরে জিন আছে, তাহলে কি আপনি বিশ্বাস করতেন? অবশ্যই করতেন না। কিছু জিনের লক্ষণ তো দেখাতে হবে, তাই না? যার ফলে আয়েশা সবসময় তার শরীরে ইনজেকশন লাগাতো। ইনজেকশনটি লাগানোর ফলে মানুষ ১৬ থেকে ১৮ ঘন্টা পর্যন্ত ঠান্ডা থাকে। যদিও এটি শরীরের জন্য অনেকটা ক্ষতিকর। কিন্তু তাও আয়েশা তার বোনের ধর্ষণের বিচারের জন্য এটা করত। আর যখনই আপনি আয়েশার কাছে যেতেন, আপনার কাছে মনে হতো আয়েশার শরীর অনেক ঠান্ডা। আয়েশা যে হরেক রকমের খাবার রান্না করত, এটা সম্পূর্ণরূপে ভুল। আয়েশা কিছুই রান্না করতে জানে না। বরং এই সব খাবার রান্না করে আমরাই পাঠিয়ে দিতাম। আর আপনার মনে হতো আয়েশা সারাদিনই কাজ করছে। আচ্ছা দুলাভাই, আপনার কি মনে আছে? আয়েশা সবসময় আপনাকে দুধ খেয়ে ঘুমোতে বলতো। আর আপনি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলতেন। আমি: হ্যাঁ, আমার মনে আছে। আয়েশা সবসময় আমাকে দুধ খেয়ে ঘুমোতে বলতো। রিয়া: হ্যাঁ, আয়েশা আপনার ওই দুধের গ্লাসে সবসময়ই ঘুমের ওষুধ মিশিয়ে দিত। যার ফলে ১০টা-১১টা বাজার আগে আপনার ঘুম ভাঙতই না। আর ততক্ষণে আমরা আমাদের পুরো প্ল্যানটি শেষ করে ফেলতাম। আর ওই টাইমটাতে আয়েশা বিশ্রাম নিত। তার মানে এত কিছু আমাকে মারার জন্য করা হয়েছিল? রিয়া: আমরা মনে করেছিলাম আপনি সামিরার ধর্ষণকারী। তাই আপনাকে মারতে চেয়েছিলাম। আমি হাসবো নাকি কাঁদবো কিছুই বুঝতে পারছিলাম না। কারণ রিয়া যদি জানতে না পারত আমি সেই বাহাদুর নই যে সামিরাকে ধর্ষণ করেছে, তাহলে নিশ্চিত এতক্ষণে আমি ৩.৫ হাত মাটির নিচে থাকতাম। আমি: আচ্ছা, হাসিবের লাশটা কি করেছেন? রিয়া: কি আর করব? যে জায়গাটাতে সামিরাকে ধর্ষণ করা হয়েছিল সেখানে নিয়ে হাসিবের লাশটা পুড়িয়ে দিয়েছিলাম। নাহ, এই ফ্যামিলি একদমই স্বাভাবিক নয়। আমি আর কিছু শুনতে পারব না। তাড়াতাড়ি ক্যাবিন থেকে বের হয়ে আয়েশার ক্যাবিনে প্রবেশ করলাম। ঘুমন্ত অবস্থায় আয়েশাকে কোনো পরীর থেকে কম লাগছে না। আমি আয়েশাকে এক নজরে দেখতে রাখ আমি আয়েশাকে এক নজরে দেখতে থাকলাম। কিছুক্ষণ পর আয়েশা নিজেই চোখ খুলল। আর চোখ খুলে আমাকে তার পাশে বসে থাকতে দেখে খুবই অবাক হয়েছে। আমি: কি হলো ম্যাডাম? এতক্ষণ পরে তাহলে ঘুম ভেঙেছে? আয়েশা কিছু না বলেই কিছুক্ষণ আমার দিকে দেখছে, তো কিছুক্ষণ রিয়ার দিকে দেখছে। হয়তো সে চিন্তা করছে তার বোনের ধর্ষণকারী তার পাশে বসে আছে কিভাবে? তার তো আজকে মরে যাওয়ার কথা ছিল। একটু পরেই রিয়া সবকিছু আয়েশাকে বুঝিয়ে বলল। আয়েশাও হয়তো বুঝতে পেরেছে। আমাকে কাছে টেনে পাগলের মতো আদর করতে লাগলো। আর এই দৃশ্য দেখে আয়েশার পরিবার লজ্জায় ক্যাবিন থেকে বেরই হয়ে গেল। আমিও মোটামুটি লজ্জায় পড়ে গেলাম। আয়েশা: আমি আর জানতাম না যে আপনি আর কিছুই সে বলতে পারল না। শুধুই কান্না করছিল। থাক, আমিও আর বাধা দিব না। কান্না করতে ইচ্ছে করলে কান্না করুক। আজকে অনেকদিন পর এই পরিবার খুশি। আজকে হলেও একটু প্রাণ ভরে কাঁদুক। এই পুরো পরিবারের উপর গত একটা বছর ধরে যত কষ্ট গিয়েছে সেটা নিজের কানে না শুনলে হয়তো বুঝতেই পারতাম না। একটা পরিবার
কতটা কষ্টের মধ্যে থাকলে এভাবে মানুষ মরার পরিকল্পনা করে আমার জানা নেই। সত্যি আমাদের দেশের সিস্টেম দিন, দিন নষ্টই হয়ে যাচ্ছে। আর এই সিস্টেম নষ্ট হওয়ার ফলেই অনেকগুলো জিনের উৎপত্তি হচ্ছে। যদি আমরা চাই এসব জিনের উৎপত্তি হওয়া বন্ধ হোক, তাহলে এখনই আমাদের সিস্টেম পরিবর্তন করতে হবে। আয়েশার পুরো পরিবার আজকে খুশি। কারণ তারা তাদের মেয়ে হোক, বোন হোক বা বান্ধবী ধর্ষণের বিচার করে ফেলেছে। হয়তো তারা নিজ হাতে কাউকেই মারতে পারেনি। কিন্তু তাও তাদের কোনো আক্ষেপ নেই। বরং দিন শেষে এটা বলেই তারা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করবে যে সামিরার ধর্ষণকারীরা এই পৃথিবীতে আর নেই। কেবিন থেকে স্পষ্টই দেখা যাচ্ছে রিয়া মিজানকে জড়িয়ে ধরে আছে। আয়েশার বাবা আয়েশার মাকে জড়িয়ে ধরে আছে। আর আমিও আমার মিষ্টি জিন বউকে জড়িয়ে ধরে আছি। কিছু গল্পের সমাপ্তির মাধ্যমেই অন্য গল্পের সূচনা হয়। হয়তো সেদিন সামিরার গল্পের সমাপ্তির কারণেই আজকে আমার আর আয়েশার গল্পের সূচনা হলো। কি বন্ধুরা, জিন গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে পরবর্তীতে অন্য কোনো গল্পে নতুন কোনো পর্বের সাথে। তো সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের মতো আমি শারমিন আক্তার এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।